ইস্টবেঙ্গল শিবিরে বড় সুখবর, আজ ঘরের মাঠে নামছে ইস্টবেঙ্গল, সেরা দুই বিদেশি প্লেয়ার ফিরছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল এর ফাইনালি সূচি কিন্তু এবার ঘোষণা হয়েছে। সেই সূচি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু সুখবর দেওয়ার রয়েছে, আজকের ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে যদি আমরা কথা বলি একটু আইএসএল এর সূচি নিয়ে, যেখানে কিন্তু আইএসএল এর অফিসিয়ালি ফিক্সচার এবার ঘোষণা হলো। তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, ইস্ট বেঙ্গলের কিন্তু বেশিরভাগ ম্যাচ হোম ম্যাচ দেওয়া হবে। তো সেই মতো ইস্টবেঙ্গল কিন্তু প্রথমের দিকেই 6টা হোম ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে হচ্ছে কিশোর ভারতীতে। প্রত্যেকটা হোম ম্যাচ ইস্টবেঙ্গলে যদিও কিশোর ভারতীতেই রাখা হয়েছে। তো প্রথম ম্যাচ 16ই ফেব্রুয়ারি নর্থ ইস্টের সঙ্গে, দ্বিতীয় ম্যাচ রয়েছে 21শে ফেব্রুয়ারি দিল্লির সঙ্গে, তৃতীয় ম্যাচ রয়েছে 27শে ফেব্রুয়ারি জামশেদপুরের সঙ্গে। তো ফেব্রুয়ারি মাসে কিন্তু এই তিনটে ম্যাচ আমরা ঘরের মাঠে ইস্টবেঙ্গলে দেখব। এবং মার্চ মাসে কিন্তু 5ই মার্চ রয়েছে কিন্তু এফসি গোয়ার সাথে খেলা, 14ই মার্চ রয়েছে সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে খেলা, এবং 21শে মার্চ রয়েছে কিন্তু মোহামেডানের সঙ্গে খেলা। তো এই 6টা ম্যাচ ইস্টবেঙ্গল পরপর হোম ম্যাচ খেলবে। তারপর ইস্টবেঙ্গলের 11ই এপ্রিল রয়েছে চেন্নাইন এফসির সঙ্গে অ্যাওয়ে ম্যাচ। তারপর আবার 16ই এপ্রিল কিন্তু বেঙ্গালুরু এফসির সঙ্গে হোম ম্যাচ, 24শে এপ্রিল কিন্তু পাঞ্জাবের সঙ্গে হোম ম্যাচ, এবং তারপরে কিন্তু 28শে এপ্রিল রয়েছে ওড়িশার সঙ্গে হোম ম্যাচ। তারপর অ্যাওয়ে ম্যাচ রয়েছে, যদিও এটা হোমও বলতে পারো, ওয়াইবিকেতে খেলার হবে 3 মে, সেটাকে কিন্তু আমরা কলকাতা ডার্বি দেখতে পাবো। এবং তারপরে যে খেলাটা রয়েছে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির সঙ্গে অ্যাওয়ে ম্যাচ, এবং লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে ইন্টারকাশির সঙ্গে, যার সূচি এখনও ঘোষণা হয়নি। এবার সূচিতে টোটাল কিন্তু 91টা ম্যাচ থাকার কথা, কিন্তু আছে 84টা। অনেকেই বলছো যে তাহলে ম্যাচের সংখ্যা কি আরও কমে গেল? না, ম্যাচের সংখ্যা কমেনি। এখানে কিন্তু 12টা যে ম্যাচ পরপর হবে, মানে প্রত্যেকটা দল যে 12টা করে ম্যাচ খেলবে, সেই টোটাল 84টা ম্যাচ কিন্তু এখানে দেওয়া রয়েছে। বাদবাকি যে ম্যাচগুলো, সেই ম্যাচগুলো গেল কোথায়? বাদবাকি যে 7টা আরও খেলা হবে, সেই 7টা খেলা কিন্তু একই দিনে রাখার চিন্তাভাবনা রয়েছে। কারণ এই বছরে তোমরা সকলেই যেন কোনো রকমভাবে কাপের খেলা হবে না, পুরোপুরি লিগ শিল্ডের খেলা হবে। তো শেষ ম্যাচ সবার একই দিনে একই সময়ে যদি করা যায় সেরকমটাই চেষ্টা চালানো হবে। সেই কারণে কিন্তু শেষ ম্যাচের যে শিডিউল সেটা ঘোষণা হয়নি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গল কিন্তু কিশোর ভারতীতে তাদের হোম ম্যাচ খেলবে। এছাড়া মোহামেডান তাদেরও কিন্তু বেশ কিছু ম্যাচ কিশোর ভারতীতে দেওয়া রয়েছে, এবং তারা অনেক অ্যাওয়ে ম্যাচ খেলবে। একমাত্র মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু হোম ভেন্যু হিসাবে ওয়াইবিকেতে তাদের সমস্ত ম্যাচ খেলবে। ইস্টবেঙ্গল শুধুমাত্র ডার্বি ম্যাচ যেটা মোহনবাগানের সঙ্গে সেটা কিন্তু খেলবে ওয়াইবিকেতে। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, ওয়াইবিকেতে প্রচুর বড় মাঠ যেরকম রয়েছে, গ্যালারি অনেক বড় রয়েছে, সেখানে সমর্থকরা ভালো সংখ্যায় যেতে পারে। কিন্তু কিশোর ভারতীতে তুলনামূলক ছোট স্টেডিয়াম, সেখানে 12,000 টোটাল ক্যাপাসিটি রয়েছে, তার মধ্যে হয়তো 10,000 টিকিট প্রত্যেক ম্যাচে ছাড়া হবে। 10,000 করেও যদি সমর্থক হয় খারাপ নয়, কারণ আমরা এমনিও যেটা অ্যাভারেজ যেটা দেখেছি ওই 10-12 হাজারই সমর্থক হতো প্রত্যেকটা ম্যাচে। ডার্বি ম্যাচের কথা বাদ রাখো, ডার্বি ম্যাচ তো ওয়াইবিকেতে হচ্ছে, সেখানে পুরো গ্যালারি ভর্তি হবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। এবার কিশোর ভারতীতে খেলার একটাই কারণ, সেটা হচ্ছে যে একটু এই বছরটার জন্য টাকা পয়সা যাতে খরচ কম হয় সেই কারণে। কারণ প্রচুর পরিমাণে দলগুলোকে সমস্যায় পড়তে হয়েছে। পুরো সিজন হলে সেখানে ঠিকঠাকভাবে মোটামুটি একটা রেভিনিউ আসে, কিন্তু যেখানে এত ছোট লিগ, সেখানে যেটা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আমি তো বলবো খুব একটা খারাপ সিদ্ধান্ত নয়। এবং এই ছোট করে বছরে আইএসএল হবে, তার জন্য যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সঠিক সিদ্ধান্ত। এখনও তো কিছু কিছু দল যেরকম মুম্বাই বা চেন্নাই, তারা জানেই না তারা কোথায় খেলবে, তাদের ম্যাচগুলোতে কোথায় হবে কেউই জানে না। তো উড়িষ্যার ম্যাচগুলো এরা কিন্তু জানেই না এরা কোথায় খেলবে। তো সেই জায়গাতে অফিসিয়াল সূচি ঘোষণা হয়ে গেছে। ম্যাচ দুটো শিফটে হবে, একটা হচ্ছে 5টা থেকে খেলা হবে, আর দ্বিতীয় খেলাটা হবে 7:30 থেকে। তো 14 তারিখ থেকেই আমরা খেলা দেখতে পাবো। 14 তারিখ কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট ওয়াইবিকেতে 5:30 থেকে, এবং একই দিনে ইন্টারকাশির মুখোমুখি হবে এফসি গোয়া, সেটা কিন্তু সন্ধ্যা 7:30 থেকে। তো অফিসিয়াল সূচি কিন্তু আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দিয়েছি, তাই এখনও যারা
অফিসিয়াল সূচি দেখতে পাওনি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু তোমরা পূর্ণ সূচি পেয়ে যাবে। তো পুরো সূচিটা নিয়েই আলোচনা করলাম এবং ইস্টবেঙ্গল সবথেকে বেশি হোম ম্যাচ পাচ্ছে, এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বাড়তি পাওনা। ঘরের মাঠে যত বেশি পয়েন্ট আনা যাবে সেটা কিন্তু পরবর্তী সময় শিল্ডের দৌড়ে কিন্তু ইস্টবেঙ্গলকে অনেকটাই এগিয়ে রাখবে। তো প্রত্যেকটা যদি হোম ম্যাচ জিতে যাওয়া ইস্টবেঙ্গল, তাহলে অনেকটাই তারা কিন্তু এগিয়ে থাকবে, সেটা বলাই যায়। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি যে আজকের মোহামেডানের বিরুদ্ধে যে ইস্টবেঙ্গল প্রস্তুতি ম্যাচ বা ফ্রেন্ডলি ম্যাচটা খেলতে চলেছে আইএসএল এর আগে, তো সেই ম্যাচটা কিন্তু ওপেন ম্যাচ, কারণ সেখানে পুরোপুরি সমর্থকরা মাঠে বসে খেলা দেখতে পারবে। ইস্টবেঙ্গলের ঘরের মাঠে সেটা খেলা হবে এবং দুপুর 3টে থেকে খেলা হবে। চেষ্টা করো সবাই একটু আগে চলে যাওয়ার এবং গিয়ে সেখানে টিমকে সাপোর্ট করো। তো আজকের এই ম্যাচের কিন্তু বেশ কিছু বিশেষত্ব রয়েছে, কারণ হচ্ছে এটা হচ্ছে ইস্টবেঙ্গলের মোটামুটি দেখতে গেলে শেষ ম্যাচ, কারণ এরপর ইস্টবেঙ্গল আর প্র্যাকটিস ম্যাচ আদৌ খেলবে কিনা সেই নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। তো এটা শেষ ম্যাচ এবং শেষ ম্যাচে অস্কার চাইছে সমর্থকরা এসে টিমকে সাপোর্ট করুক এবং আইএসএল শুরু হওয়ার আগে একটা এরকম একটা বুস্ট দরকার হয়, তো সেটা কিন্তু চাইছে। এবং আমরা এর আগে ইস্টবেঙ্গল একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল শ্রীনিধির সঙ্গে, সেখানে দেখেছিলাম বেশ কিছু প্লেয়ার তারা বেশ কিছু সমস্যার কারণে ছিল না, যেরকম মোহাম্মদ রাশিদ, সে ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছিল, সে ছিল না। কেভিন সিভিলের ঘাড়ে হালকা সমস্যা ছিল, সেই কারণে সে খেলতে পারেনি। আনোয়ার আলীরও হালকা একটু নিগেল ছিল, খেলেছিল, পুরোটা খেলেনি। গিল তার কিন্তু শারীরিক অসুস্থতার জন্য খেলতে পারেনি। তো এই সমস্ত সমস্যা কিন্তু আজকের ম্যাচে কিছুই থাকছে না, উল্টে নতুন বিদেশি প্লেয়ার কালকে হালকা নাকি অনুশীলনও করেছে, তো তাকে নিয়েও পরিকল্পনা থাকবে। আর যদি আমরা মোহামেডানের কথা বলি, তাদের তো ইন্ডিয়ান প্লেয়ারই সবাই রয়েছে, তাদের নিয়ে মেহেরাজউদ্দিন চেষ্টা করবে যে নানান রকম কম্বিনেশান গড়ে তোলার, সেটা কিন্তু আজকের ম্যাচে চেষ্টা করবে। আজকে যদি আমি ইস্টবেঙ্গলের কথা বলি, ইস্টবেঙ্গলের কিন্তু প্রথম 4-এ কোন বিদেশি প্লেয়ার খেলবে সেটাকে সেট করে নেওয়ার মনে হয় আজকেই সময় একদম পারফেক্ট রয়েছে, যেখানে আজকে কেভিন সিভিলে অ্যাভেলেবেল রয়েছে। কেভিনকে তো প্রত্যেক ম্যাচে মোটামুটি ব্যবহার করতে হবে ডিফেন্স লাইনের জন্য। কিছু কিছু ম্যাচ যাদের কম বিদেশি প্লেয়ার রয়েছে, যেরকম মোহামেডান বা কিছু ম্যাচে হয়তো তাদের বিশ্রাম দেওয়া হতে পারে, কিন্তু অ্যাভারেজ তাকে বেশিরভাগ ম্যাচই খেলতে হবে। এছাড়া মিগুয়েল একটা হচ্ছে মেন চালিকা শক্তি, তাকেও প্রত্যেকটা ম্যাচেই হয়তো ব্যবহার করতে হবে। এই দুজন বিদেশি প্লেয়ার কিন্তু ফিক্সড প্রত্যেকটা ম্যাচে কিন্তু থাকবে। আর বাকি 2 বিদেশি প্লেয়ার কারা হবে? ইউসুফকে কি প্রত্যেক ম্যাচে প্রথম থেকে ব্যবহার করা হবে, নাকি পরবর্তী সময় তাকে ভাবনা চিন্তায় রাখা হবে? তো ইউসুফকেও তোমরা ধরে রাখতে পারো 60% বা 70% ম্যাচে সে প্রথম থেকে স্টার্ট করবে। তো এই 3জন বিদেশি প্লেয়ার তো একদম চূড়ান্ত হয়ে গেল। তাহলে শেষ বিদেশি প্লেয়ার বা চতুর্থ বিদেশি প্লেয়ার কে হবে প্লেইং 11-এ, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। দেখো কিছু কিছু ম্যাচে সেক্ষেত্রে সল ক্রেসপোকে প্রথম থেকে ব্যবহার করা হবে, যে সমস্ত ম্যাচে বক্স টু বক্স মিডফিল্ড খেলার দরকার, এবং কিছু কিছু ম্যাচে যেখানে ডিফেন্সিভ ওয়ার্ক একটু বেশি দরকার, সেখানে কিন্তু রাশিদকে প্রথম থেকে ব্যবহার করা হবে। এই দুজন প্লেয়ার কিন্তু অদল বদল করে খেলবে, কেউ কখনো বেঞ্চে থাকবে, কেউ কখনো প্লেইং 11-এ থাকবে, এটাই হচ্ছে মেন ফান্ডা। তো আমি তো চাইবো যে ইস্টবেঙ্গল আজকে অন্তত যে প্লেইং 11টা নিয়ে খেলবে, সেখানে ডিফেন্স লাইনে আনোয়ার, কেভিন সিভিলে, জয়গুপ্তা, রাকিব, যেটা মোটামুটি প্রত্যেক ম্যাচেই থাকবে, তাদের দিয়ে আজকে অন্তত ডিফেন্স লাইন সাজাক, গোলে গিলকেই শুরু করাক, বা যদি গৌরবকেও শুরু করানো হয় অবাক হওয়ার কিছু নেই, গৌরবও দুর্দান্ত ছন্দে রয়েছে। মিডফিল্ডে আমি আজকে দেখতে চাই জিকসান সিং, তার সাথে মিগুয়েল এবং সলকে একসাথে, পরবর্তী সময় প্রয়োজন অনুযায়ী মোহাম্মদ রাশিদকে ব্যবহার করা, এবং আপফ্রন্টে ইন্ডিয়ান প্লেয়ার, সেক্ষেত্রে ডেভিডকে স্ট্রাইকারে রেখে একদিকে বিপিন, অপর দিকে কিন্তু জেরি, তাদের দিয়ে কিন্তু 4-3-3 এই ফরমেশনে কোচ একটা দল নামাতে পারে, তার পরিকল্পনা সাজাতে পারে। এবার কোচ যদি মনে করে যে না, আমি আমার 4 বিদেশিকে প্রথম থেকে ব্যবহার করব, তো সেক্ষেত্রে আজকে ইউসুফ এজেজারিকে যদি আজকে কিছু সময় গেম টাইম দেওয়া হয়, তাকে স্ট্রাইকার পজিশনে রেখে তার নিচে থেকে মিগুয়েলকে ফ্রি রোল দিয়ে দেওয়া হোক, এবং ডিফেন্স লাইনে কিন্তু 3জন ডিফেন্ডার, সেক্ষেত্রে কেভিন সিভিলে, আনোয়ার আলী এবং রাকিবকে রাখা হোক, এবং মিডফিল্ডে কিন্তু 5জন প্লেয়ার, 2জন উইং ব্যাক হিসাবে একদিকে বিপিন শুরু করুক, অপর দিকে কিন্তু জেরি, মিডফিল্ড সামলাবে সৌভিক চক্রবর্তীর সাথে জিকসান, এবং বক্স টু বক্স মিডফিল্ডার সেই ক্ষেত্রে কিন্তু সল ক্রেসপো। এই একটা নতুন ফরমেশন অস্কার কিন্তু প্ল্যানিংয়ের মধ্যে রাখতে পারে। আর আজকের ম্যাচ দেখা যাবে কিনা সেই নিয়ে বলতে পারছি না, যদি কোনো রকমভাবে দেখা যায় অবশ্যই তোমাদের দেখার ব্যবস্থাটা করে দেবো। আর বাদবাকি সহজভাবে ম্যাচ দেখতে গেলে মাঠে চলে যাও, গিয়ে কিন্তু আজকে তোমরা মাঠ থেকে ম্যাচ দেখতে পারবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।